সাথী মোদের বন্ধু মোদের সেই স্বাধীনতা আন্দোলনে অমর শহীদ তোমাদের জানাই লাল গোলাম। আচ্ছা, এবারে আমি আর নাম ঘোষণা করছি না, আপনারা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন প্রত্যেকে। হ্যাঁ, শাখা সম্পাদক সহ সবাই এটা শ্রদ্ধা নিবেদন, চন্দ্র 8 শাখা, চন্দ্র 2 শাখা, চন্দ্র 3 শাখা, সবাই শ্রদ্ধা নিবেদন করুন। গণসংগঠনের সভাপতি কৃষক সভা কোথায় গেল মানুষ? পুষ্পার্ঘ এসো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত অমর শহীদ তোমাদের জানাই লাল সালাম। লাল সালাম, লাল সালাম। ভারতের 80তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের 80তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। স্বাধীনতা আন্দোলনের পীঠ শহীদে জীবন পিতা হতে দেব না, স্বাধীনতা আন্দোলনের পীঠ শহীদে জীবন পিতা হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। ন্যায় ও সমতার দাবিতে আমাদের লড়াই চলছে, ন্যায় ও সমতার দাবিতে আমাদের লড়াই চলছে, অস্পৃশ্যতার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, স্বাধীনতা আন্দোলনের মহান লক্ষ্য অর্জনে আমাদের সংগ্রাম চলছে। আচ্ছা কমরেড, এই 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বছরের স্বাধীনতা দিবস যে 80তম স্বাধীনতা দিবস, সেই দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে বামফ্রন্ট এবং আমাদের পার্টির উদ্যোগে রাজ্যের প্রতিটা কার্যালয়, প্রতিটা শাখাতে আমাদের এই স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে। এখন আমাদের এই পতাকা উত্তোলন ইতিমধ্যে হয়ে গেছে। এখন আজকের দিনে যে বিশেষ তাৎপর্য বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হুগলি জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড ভক্তরাম পান। আচ্ছা কমরেড বন্ধুগণ, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন সপ্তদশ শতাব্দীতে একটি বহু ধারায় প্রবাহিত ঐতিহাসিক আন্দোলন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের দেশ মাতৃকার মুক্তির জন্য সেই লড়াই যখন দেশ পরাধীন হয়েছে তারপর থেকেই এই আন্দোলন শুরু হয়েছে। এটা এরকম নয় ওই একটি বিশেষ 1947 সালে 15ই আগস্ট শুধু না, ব্রিটিশের শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে, ব্রিটিশের যারা দালাল জমিদার মহাজন তাদের বিরুদ্ধে আমাদের দেশের কৃষকরা প্রথম থেকে লড়াই করেছে। এবং সেই লড়াইয়ের একটা বিন্দু ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। এটা ব্রিটিশ ঐতিহাসিকরা এটাকে সিপাহী বিদ্রোহ বললেও বহু দূরে থাকা কমরেড কার্ল মার্কস তিনি বলেছিলেন এইটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জনগণের প্রতিরোধী লড়াই। বহু দূর থেকে তিনি ঠিক দেখতে পেয়েছিলেন। এবং সেই আন্দোলন সিপাহীরা ছিল, বিপুল অংশের কৃষকরা ছিল, পুরাতন রাজ পরিবারের ছেলেরা ছিল, তাদের সন্তানরা ছিল। লাখে লাখে এই আন্দোলনে আমাদের দেশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে। এবং 11ই মে 1857 সালে তারা ঘোষণা করলো আমরা ব্রিটিশের অধীনে নেই, আমরা দ্বিতীয় বাহাদুর শাহ নেতৃত্বে, তিনি আমাদের সম্রাট, আমরা ব্রিটিশ শাসন মানি না। ব্রিটিশ এটা মেনে নেবে? ব্রিটিশ এটা বুঝতে পেরেছিল আর এখানে থাকা যাবে না, তাদের এদের ছেড়ে চলে যেতে হবে, পাত্তানি ঘটাতে হবে। সেই জন্য সেখান থেকেই শুরু হয়েছিল। ওরা তো অনেক চতুর, ওরা দেখেছিল যে আমাদের দেশে দুটো ধর্ম সম্প্রদায় বিশাল, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলমান। কাজে এই স্বাধীনতা আন্দোলনের যে আকাঙ্ক্ষা যে ঐক্য যদি ভাঙতে হয়,
তাহলে এই দুটো জাতির দুটো ধর্মের মধ্যে বিরোধ লাগিয়ে দিতে হবে, গন্ডগোল চাপিয়ে দিতে হবে, যাতে তারা কখনো এক না হতে পারে। বিদ্বেষ তৈরি করতে হবে, হিংসা তৈরি করতে হবে। অর্থাৎ লড়াইটা হবে নিজেদের মধ্যে, ব্রিটিশের বিরুদ্ধে নয়। এবং এই পরিকল্পনার হাত ধরে তারা এই দেশে ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো, এই নীতি তারা কার্যকর করে দিবে। কিন্তু জাতি হয় না। শোষণ শাসন যেভাবে চলেছে তার বিরুদ্ধে এদেশের মানুষ গর্জে উঠেছে। বিশেষ করে 1857 সালের পরে 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যেটা লর্ড কার্জন, কেননা স্বাধীনতা আন্দোলন সব থেকে তীব্র হয়েছিল বাংলায়, সব থেকে বেশি। মাস্টার সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে বহু আমাদের স্বাধীনতা সংগ্রামী যাদের জন্ম হচ্ছে বাংলায়, সেই জন্য বাংলাটাকে টুকরো করে দাও। স্বাধীনতা আন্দোলন যেখান থেকে তৈরি হচ্ছে সেটাকে ভেঙে দাও, এটা ছিল তার পরিকল্পনা। তার বিরুদ্ধে বাংলাকে এক রাখার জন্য, বাংলার মাটি বাংলার জলকে এক রাখার জন্য রবীন্দ্রনাথ যেমন গান রচনা করেছিলেন, তিনি রাখি বন্ধনে আবদ্ধ হতে বলেছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে। বঙ্গভঙ্গ রোধ করা গিয়েছিল, কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলনই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে একটা নতুন পথ শুরু করে। এবং সেখান থেকে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যেহেতু বিরাট ব্যাপক বহু বর্ণের লড়াই হতে আছে, এত বিস্তৃত বক্তৃতা দেওয়ার এখানে সুযোগ নেই। কিন্তু এটা বলবো যে তিনটে মূল ধারার আন্দোলন এই স্বাধীনতা আন্দোলনে ছিল। এক হচ্ছে আমাদের দেশের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধী, তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন, যাকে বলি আমরা গান্ধীবাদী আন্দোলন। আর একটা ছিল বিপ্লববাদীদের নেতৃত্বে বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, আমাদের ক্ষুদিরাম বসু, যতীন দাস, আসাদুল্লাহ, একের পর এক নাম বলা যায়। এরা বিপ্লবী ধারায় পরিচালিত হয়ে ব্রিটিশকে হত্যা করে, ব্রিটিশকে এখান থেকে তাড়িয়ে দিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের স্বপ্ন দেখেছিল। এইটা একটা ধারা, এটা বড় ধারা। আর একটা ধারা ছিল কমিউনিস্টদের নেতৃত্বে, দেশ তো স্বাধীন হবে, তারপরে দেশটা কার হবে। আমাদের দেশের কাছে আমরা কমিউনিস্টরা আমরা প্রতিনিধিত্ব করি শ্রমিক শ্রেণী, মজুর কোনো শ্রেণী নয়, শ্রেণী হচ্ছে শ্রমিক, ওয়ার্কিং ক্লাস। আর মজুরকে আমরা বলি লেবার। সুতরাং মজুর আর ওয়ার্কিং ক্লাসের মধ্যে তফাৎ আছে। ওয়ার্কিং ক্লাস হচ্ছে সর্বহারা, তার কোনো খ্রিস্টান নেই, মজুরের খ্রিস্টান থাকতে পারে। সেই জন্য কখনো দুটো শব্দকে, এবং যখন আমাদের যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিল 1969 সালে, ব্রিগেডে একটা বিরাট সমাবেশ, এবং সেই সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন কমরেড মুজাফফর আহমেদ। সেখানে ছোট্ট বয়সে সাংবাদিক ছিলেন গণশক্তির কমরেড অনিল বিশ্বাস। অনিল বিশ্বাস তার পরবর্তী একটি আলোচনায় বলেছেন যে মিটিংটা সভা তো হয়ে গেল, বড় সভা হলো, তারপর আমাকে মুজাফফর আহমেদ ডেকেছিলেন যে আমি তো বলেছিলাম মজুর, তুমি শ্রমিক শ্রেণী লিখলে কেন? এই লেখাটা তুমি 1 ঘন্টা ধরে বুঝিয়ে কেন মজুর এবং শ্রমিক শ্রেণী, ওয়ার্কিং ক্লাস এবং লেবার আলাদা, এইটা তিনি অনিল বিশ্বাসকে বুঝিয়েছিলেন, এবং তিনি সেটা পরবর্তীকালে বিবৃত করেছেন কমরেড অনিল বিশ্বাস। সুতরাং কমিউনিস্টরা তারা শ্রমিক কৃষকের পার্টি, মেহনতি জনতার পার্টি। দেশ স্বাধীন হবে, কিন্তু আমাদের দেশের শ্রমিক কৃষকের কি হবে? সেই জন্যে স্বাধীনতা আন্দোলনে আমাদের সব থেকে বড় অবদান রেখেছেন আমাদের দেশের কৃষকরা। আমি তো 1857 বললাম, 1855 সাঁওতাল বিদ্রোহ, তিতুমিরের আন্দোলন, ওয়াবি আন্দোলন, জোয়ার বিদ্রোহ, আমাদের নীলকরের বিরুদ্ধে আন্দোলন, পাবনার বিদ্রোহ, উড়িষ্যার পাইকার বিদ্রোহ, দাক্ষিণাত্যের পূর্ণাত্ম ভাইদার আন্দোলন, আদিবাসী ওয়াল্লি বিদ্রোহ, একটার পর একটা কৃষক বিদ্রোহ গোটা দেশে কৃষক ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এবং একই সঙ্গে আমাদের দেশের শ্রমিক শ্রেণী
হয়েছে একটি আন্দোলনে, বোম্বে ছোটাকল আন্দোলন সংগঠিত করেছিল কমিউনিস্টরা, এবং সেখানে যখন শুরু হয় তখন 324 জন মেম্বার ছিল। তারপর ওই পথে যখন শেষ হচ্ছে তার মেম্বার গিয়ে দাঁড়িয়েছিল 65,000। এবং এআইটিউসি যেটা আমাদের পরবর্তীকালে সিআইটি হয়েছে এইচএসি ভেঙে, এআইটিউসি তখন একটাই আমাদের ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের সদস্য ছিল 1,40,000। শ্রমিকদের আন্দোলন, ছোটাকলের আন্দোলন, সংগ্রামী দেশকে মুক্ত করার অগ্রণী সেনা আমাদের দেশের সবাই মানেন। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের লড়াই, পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজে যারা ছিলেন তারা অনেকেই কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা সেলুলার জেলা ছিলেন তারা অনেকেই পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই জন্য স্বাধীনতা আন্দোলনের 3টি ধারা, একটি গান্ধীজির নেতৃত্বে, একটি বিপ্লববাদীদের নেতৃত্বে, আর একটি কমিউনিস্টদের নেতৃত্বে। এই 3 ধারার আন্দোলনের মিলিত ফল হচ্ছে আমাদের স্বাধীনতা। কোনো আন্দোলনে এটা হয়নি। 3টি আন্দোলনের এখানে গুরুত্ব আছে। অবশ্যই গান্ধীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষ যেভাবে মেতে উঠেছিল অসহযোগ আন্দোলনে, লবণ আইন ভঙ্গ আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশকে। অস্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার আমরা করি না ইতিহাসকে। কিন্তু আমরা যেটা বলতে চাই, আজকে যারা বলছে হর ঘর তিরঙ্গা, তারা কোথায় ছিল? তারা কোথায় ছিল? তারা ব্রিটিশের দালালি করেছে, ব্রিটিশকে সাহায্য করেছে। এবং যখন ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলন যাতে নির্মমভাবে ব্রিটিশ দমন করে, তার জন্য ব্রিটিশ সরকারের কাছে, বিশেষ করে বাংলার যে সরকার, তার কাছে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠি লিখেছিলেন। ভয়ঙ্কর, এমনি অনেক এনার ইতিহাস। কখনো হিন্দু মহাসভা, হিন্দু মহাসভা থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে বিতাড়িত, তারপরে তিনি আবার নিজে একটা দল গঠন করলেন, জনসংঘ। অনেক ইতিহাস, এবং সেটা সবটাই হচ্ছে ব্রিটিশের পক্ষে, সাম্রাজ্যবাদের পক্ষে। সাভারকর তাকে মহান, হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকে তার একটা আন্দোলন ছিল, কিন্তু ব্রিটিশের হাতে ধরা পড়ার পর 10 বার মুচলেখা দিয়েছে। এবং তখনকার দিনে 60 টাকা প্রতি মাসে ব্রিটিশের থেকে ভাতা নিতেন। একবার তিনি বললেন এটাতে চলছে না, আরো বেশি টাকা চাই। ডিএমকে চিঠি লিখলেন, ডিএম বললেন আমি তো 60 টাকা বেতন পাই না, আমি আপনার জন্য বাড়তি টাকা কি করে আবেদন করি, কি করে সুপারিশ করি? এই ছিল এরা। প্রতিটা ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের বিরোধিতা করেছে, জেলে ঢুকাবার চেষ্টা করেছে, স্বাধীনতা আন্দোলনকে ভাঙবার চেষ্টা করেছে। এবং এর পরিণতিতে আমাদের দেশে উগ্র সাম্প্রদায়িক দুটো শক্তি সামনে এসে গেছে। 1927 সালে প্রথম হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রচার করেন সাভারকর। 1925 সালে হচ্ছে আরএসএস এর জন্ম। ঠিক 1940 সালে আবার মোহাম্মদ আলী জিন্না তিনি আর একটা দ্বিজাতি তত্ত্বকে সমর্থন, এবং সেটা সাভারকর হচ্ছে সাপোর্ট করে। এর ভিত্তিতে ব্রিটিশের সঙ্গে যোগসাজশের ভিত্তিতে আমাদের দেশ টুকরো হয়েছে। আমরা কমিউনিস্টরা আমাদের দেশ টুকরো হতে চাইনি। গান্ধীজি ভারত ভাগ করতে চাননি, কমিউনিস্টরা চাননি। কিন্তু এমন বিষাক্ত পরিবেশ ব্রিটিশের সহযোগিতা নিয়ে ওই আরএসএস, ওই হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ যে চক্রান্ত করলো, তার পরিণতিতে আমাদের দেশ মাতৃকার টুকরো হলো। কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতায় যে লক্ষ্য ছিল সাম্য, আমাদের সবাইকার হচ্ছে সুযোগ, সমান সুযোগ। স্বাধীনতার ফল শুধু একাংশ ভোগ করবে না। আজকে আমরা কি দেখছি, আমাদের দেশের সম্পদের 40 ভাগ মাত্র 1 ভাগ ওপরতলা ভোগ করছে, আর 50 ভাগের হাতে আছে 6.5%। এই চূড়ান্ত বৈষম্য ব্রিটিশের সময় হয়নি। ভয়ঙ্কর অবস্থা। কে করছে? এই আরএসএস এর এই যারা উত্তরসূরি, এখন যারা এখন দেশের শাসন কর্ম ক্ষমতা পরিচালনা করছে, এরা আম্বানি, আদানি, আমাদের দেশের করোড়পতি, বিদেশি সাম্রাজ্যবাদ, এদের সঙ্গে সহযোগিতা করে দেশ চালায়, দেশের মানুষকে লুট করে। আজকে গোটা দেশ ভয়ঙ্কর বিপদে। এক মূল্যবৃদ্ধি, বেকারি, আর হচ্ছে মানুষের মধ্যে এই ধর্মের নামে বিভাজনের মধ্যে দিয়ে মানুষের ঐক্য ভাঙা। যেটা স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা আরএসএস কে পরাস্ত করে আমাদের ত্রিবঙ্গ, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তুলেছিলাম। আজকে সেই স্বাধীনতার যে মূল্যবোধ,
ধর্ম নিরপেক্ষতা, গণতান্ত্রিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক কথা সেটাও লেখা আছে। এইগুলোকে তারা অস্বীকার করে ওরা হিন্দুত্ব ভারতে কায়েম করতে চায়। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার যে মূল্যবোধ, স্বাধীনতা সংগ্রামীদের যে জীবনদান, তাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কমিউনিস্টদের, বামপন্থীদের প্রথম সারিতে থাকতে হবে। আর সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই ভয়ঙ্কর শক্তি যারা দেশের মানুষকে টুকরো করতে চায়, দেশকে যারা দুর্বল করতে চায়, গরিবের অধিকার কেড়ে নিয়ে মুষ্টিমেয় ধনকুবেরের হাতে দেশের সম্পদ তুলে দিতে চায়, তাদের বিরুদ্ধে নতুন করে দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম আমাদের শুরু করতে হবে। শুরু হয়েছে। কংগ্রেস জনতা পার্টি আমাদের ছাত্র যুবরা বুঝেছে যে আবেদন নিবেদন করে কিছু হবে না, আমাদের লড়াই করে আদায় করতে হবে। দেশের কৃষকরা বুঝেছে 10 তারিখে গোটা দেশ জুড়ে জেল ভরা আন্দোলন, 10 লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছে 1000 স্থানে। এবং আমরা 3 মাস সময় দিয়েছি, 3 মাস সরকারকে 11 দফা দাবি দিয়েছি, যদি মানো ভালো, নাহলে 26শে নভেম্বর থেকে একেবারে অসহযোগ আন্দোলন শুরু হবে, চূড়ান্ত আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন রোখার ক্ষমতা নরেন্দ্র মোদীর হবে না। সেই জন্যে সামনের দিন চল লড়াই, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, আমরা যা চাই সমতা, ঐক্য, এইটা রক্ষার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। আপনারা যারা এই আজকের এই মহান দিনে আপনারা পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত আছেন, আপনাদের স্মরণে রাখতে হবে আপনারা একটা মহান আদর্শকে, মানব মুক্তির আদর্শকে সামনে রেখে পথ চলেন। সেই আদর্শকে ধ্বংস করার জন্য, মানব মুক্তির আন্দোলনকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র হবে। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আদর্শগতভাবে, সংগঠনগতভাবে আমাদের দেশ, দেশের মানুষ, তাকে রক্ষা করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, যা স্বাধীনতা আমাদের দিয়েছে, সেই কাজ আমরা সকলে মিলে করব। আপনাদের সকলকে অভিনন্দন, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের স্বাধীনতা আর 80তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ। প্রেমিক নেতাজির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার এবং তার বিরুদ্ধে যে আক্রমণ, এর প্রতিবাদে আজকের দিনে আমাদের সারা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। একই বিষয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, এরপরই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। কমরেড শম্ভু সামন্ত। আচ্ছা সাথী কমরেড এবং চণ্ডীতলা এই গলাছড়ায় দাঁড়িয়ে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সকল শ্রদ্ধেয় গুণীজন বন্ধুগণ, মা ও বোনেরা, কমরেড ভক্তরাম পান অনেকটা সময় নিয়েই আজকের সময়ে যে প্রাসঙ্গিকতা তিনি বলেছেন, আমি খুব অল্প সময়ে দু একটা কথা বলবো এবং ভাবতে অনুরোধ করব। তিনি সর্বায়িত পরিপ্রেক্ষিত বলেছেন। আমি যে জায়গাটা বলতে চাই যে আজকের সময়ে দাঁড়িয়ে আজকের রাজনীতিতে ভারতের যে সংবিধানের মূল কথা, যে আমাদের ভারতের সংবিধান হচ্ছে সমাজতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক যে রাষ্ট্র, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার আঘাত করছে মূলত ধর্মনিরপেক্ষতার উপরে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, 1925 সালে 27শে সেপ্টেম্বর 1925 সালে 27শে সেপ্টেম্বর বিজয়া দশমীর দিনে নাগপুরে জন্ম হয়েছিল আরএসএস এর। এই যে আরএসএস এর জন্ম হলো, তারা এবং যে হেড গেওয়ারের নেতৃত্বে মোট 5 জন ছিলেন, তার মনে হচ্ছে বাবারাও সাভারকার। তারা দুটো মূলনীতি ঠিক করেন। তারা বলেন হচ্ছে হিন্দুইজম ইজ ন্যাশনালিজম, অর্থাৎ হিন্দু ধর্মই হচ্ছে জাতীয়তাবাদ, 1। 2 নম্বর হচ্ছে তারা অখণ্ড ভারতবর্ষ চায়, কিন্তু যেহেতু অখণ্ড ভারতবর্ষ সম্ভব নয়, তাই তারা বলেন যে আগামী দিনে আমাদের ভারতবর্ষের যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের দেশ আগামী দিনে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। আপনারা এদের স্বাধীনতার যে ইতিহাস যা বলছিলেন, কমিউনিস্টদের স্বাধীনতার যে জুলাই আন্দোলনের ইতিহাস অনেক উজ্জ্বল, ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। 1929 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে ঠিক হয়েছিল যে 1930 সালে 26শে জানুয়ারি
পূর্ণ হচ্ছে স্বরাজের দাবিতে পতাকা উত্তোলন করা হবে। জেনে নেওয়া ভালো, এখানে অনেকের বিজেপি বন্ধুরা থাকতে পারেন, শুনে নিন আপনারা। সেই দিনকে হচ্ছে আরএসএস বলে যে না, ভারতের স্বাধীনতার যে পতাকা, তেরঙ্গা পতাকা, এটা উড্ডীন না করে আরএসএস এর পতাকা তোলা হোক, যদিও সেটা কথাটা মান্যতা পায়নি। এবং এটা অনেকে জানেন যে সাভারকার, বিআর সাভারকার আর বিনায়ক দামোদর সাভারকার এক নয়, এরা হচ্ছে দুই ভাই। দামোদর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার, তিনি লন্ডনে আইন পড়তে গিয়েছিলেন এবং সিপাহী বিদ্রোহ 1857 সাল, তার আগে হয়ে গেছে 1757 সাল পলাশির যুদ্ধ। এই 100 বছর আগে যখন সিপাহী বিদ্রোহ হয়, সেই সম্পর্কে হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার বই লিখেছিলেন। তাতে বলেছিলেন যে সিপাহী বিদ্রোহ যে আন্দোলন হয়েছে তাতে হিন্দু এবং মুসলমান উভয়ই সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক তারপরেই এই আমাদের ভারতবর্ষের যারা সশস্ত্র বিপ্লবী, তাদের সাহায্য করার জন্য 50 বছরের কারাদণ্ড হয়। সঙ্গে সঙ্গে ব্রিটিশদের কাছে মজলেখা দিয়ে বলে, যেহেতু 50 বছরের কারাদণ্ড হয়েছে, তিনি বলেন যে আপনি আমাদের মুক্তি দেন, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে কখনো কোনোদিন কোনো ভূমিকা পালন করব না এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে আমাদের কোনো ভূমিকা থাকবে না। এই হচ্ছে ইতিহাস। সেই জন্য এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে অনেক কথা বলা যায়, আমি সে জায়গায় যাচ্ছি না। শুধু এইটুকুন জেনে রেখে দেন, সে যেদিনকে ভোট দিয়েছিলেন আমাদের এই বাঙালি বঙ্গভঙ্গের বিষয়কে কেন্দ্র করে, সেদিনকে কমিউনিস্ট আন্দোলনের সিপিআই 3 জন ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জ্যোতি বসু, রতন ব্রহ্মলাল থেকে শুরু করে 3 জন হচ্ছে কমিউনিস্ট নেতা এবং 56 জন কংগ্রেসের হচ্ছে সদস্য। হঠাৎ করে আমাদের এই বাংলাকে কেন্দ্র করে আজকের যে বাংলা তৈরি হয়েছে, তার নাকি জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইতিহাসের এই ভয়ঙ্কর বিকৃতি লোকে হাসছে যে কাকে দেশপ্রেমিক বলছে। আর আজকে নেতাজিকে নিয়ে ভাবলামি হচ্ছে, নেতাজিকে নিয়ে অসভ্যতা হচ্ছে। আর শুধুমাত্র এই বছর শুধু আমাদের রাজ্য নয়, দেশ নয়, সারা পৃথিবীর মুখে দাঁড়িয়ে নেতাজিকে একজন দেশপ্রেমিক বলতে আমরা গর্ববোধ করি। সেই নেতাজিকে নিয়ে বলছে নাকি তিনি গুন্ডা, তার স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না। এই আরএসএস বিজেপির কাছে আমাদের শুনতে হবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। এ লজ্জা সাধারণ মানুষ রাখবে কোথায়? এই নেতাজির যখন হাতটা ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ফেসবুক হোয়াটসঅ্যাপে যুক্তের ঘুরছে, এ কার প্রতি, এ কাকে অপমান করছে? হ্যাঁ, এরা আমরা এই দেশ থেকে আমরা শিখেছি। 1948 সাল যখন মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গডসে, এখানে বিস্তারিত বলার কোনো সুযোগ নেই। শুধু এইটুকুন বলবো যে আরএসএস বিজেপির হচ্ছে ইতিহাস হচ্ছে ন্যাক্কারজনক ইতিহাস স্বাধীনতা লড়াই আন্দোলনে। পাশাপাশি কমিউনিস্টদের যে ভূমিকা, যারা পূর্ণ স্বরাজের দাবিতে দাঁড়িয়ে লড়াই করেছেন, মিরার ষড়যন্ত্র মামলায় তারা কারারুদ্ধ হয়েছেন, এটাই হচ্ছে আমাদের ইতিহাস গর্ব। তাই আজকের 80তম স্বাধীনতা দিবসে আমাদের এই প্রতিজ্ঞা হোক যে আমাদের ভারতবর্ষের সংবিধান তাকে রক্ষা করতে হবে, আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি তাকে রক্ষা করতে হবে। তার মধ্য দিয়েই আমরা প্রকৃত অর্থেই যে নিজেদেরকে দেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে পারবো এবং আমাদের এই কাজে এই লাল ঝান্ডার পতাকা নিচে দাঁড়িয়ে যারা কাজ করছি আগামী দিনে এবং যত রকম দুর্নীতির বিরুদ্ধে যারা আমরা লড়াই করছি, কলাছড়া সহ সমগ্র চণ্ডীতল অঞ্চলের আপামর জনসাধারণ আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, 80তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ।